প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক ব্রিটিশ মন্ত্রী ব্যারোনেস জেনি চ্যাপম্যানের সঙ্গে বৈঠকে তিনি এই প্রতিশ্রুতি দেন। বৈঠকে দুই নেতা নানা বিষয়ে আলোচনা করেন, যার মধ্যে উল্লেখযোগ্য ফেব্রুয়ারির সাধারণ নির্বাচন, অবৈধ অভিবাসন প্রতিরোধ, বাণিজ্য সম্প্রসারণ, রোহিঙ্গা সংকট এবং বিমান ও সামুদ্রিক খাতে সহযোগিতা বৃদ্ধি সহ একাধিক ইস্যু। অধ্যাপক ইউনূস বলেন, নির্বাচন নির্ধারিত সময় অনুযায়ী ফেব্রুয়ারির প্রথমার্ধেই অনুষ্ঠিত হবে। নির্বাচন হবে অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক এবং ভোটার উপস্থিতি হবে ব্যাপক। তিনি বলেন, লাখো তরুণ প্রথমবারের মতো ভোটাধিকার প্রয়োগ করবে। গত 16 বছরের স্বৈর শাসনের 3টি সাজানো নির্বাচনে তাদের ভোট দেওয়ার সুযোগ ছিল না। প্রধান উপদেষ্টা জানান, আওয়ামী লীগ সন্ত্রাস বিরোধী আইনের আওতায় তাদের কার্যক্রম স্থগিত থাকায় নির্বাচনে অংশ নিতে পারবে না এবং নির্বাচন কমিশন দলটিকে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর তালিকা থেকেও বাদ দিয়েছে। গণভোটের মাধ্যমে আইন প্রণয়ন করা যাবে না, আর সংবিধান সংশোধনও করা যাবে না, তা করতে হবে জাতীয় সংসদের মাধ্যমে, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। সকালে রাজধানীতে এক কর্মসূচিতে যোগ দিয়ে তিনি বলেন, জুলাই সনদে যে বিষয়গুলোতে সব রাজনৈতিক দল স্বাক্ষর করেছে সেগুলো মানতে প্রতিজ্ঞবদ্ধ বিএনপি। তবে কোনো জবরদস্তি করে আরোপিত কোনো বিষয় চাপিয়ে দিলে তা জনগণ মেনে নেবে না। বিস্তারিত ইলিয়াস মাতবরের প্রতিবেদনে। রাজধানীর শাহবাগে নারী ও শিশু ফোরামের মৌন মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। নারীর উপর ক্রমবর্ধমান সহিংসতা ও অসম্মান প্রতিরোধে এই মৌন মিছিল। মিছিল পূর্ব সমাবেশে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। বলেন, একটি ধর্মভিত্তিক রাজনৈতিক দল নারীদের কর্মঘণ্টা কমিয়ে দেওয়ার কথা বলে তাদের ঘরে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছে। নারীর কর্মঘণ্টা আমাদের 5 ঘন্টার কথা কোনো একটি ধর্মভিত্তিক রাজনীতি করে তারা বলছেন। তারা নারীদেরকে ভিতরে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছেন। নারীরা যখন আজকে অগ্রযাত্রা এগিয়ে যাচ্ছে, সেই সময় আমাদের এই প্রতিবন্ধকতা এবং উন্নয়নের কথা বলে এবং গ্রামীণ মহিলাদেরকে বিভ্রান্ত করার জন্য আজকে ধর্মকে নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। বিএনপির স্থায়ী কমিটির অন্য এক সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, গণভোটের মাধ্যমে আইন প্রণয়ন ও সংবিধান সংশোধন করা যাবে না, তা জাতীয় সংসদের মাধ্যমেই করতে হবে। গণভোটের মধ্য দিয়ে আইন প্রণয়ন করা হয়ে যাবে না, গণভোটের মধ্য দিয়ে সংবিধান সংশোধন হয়ে যাবে না, তার জন্য অবশ্যই জাতীয় সংসদ গঠিত হতে হবে। সেই জন্য জাতীয় সংসদ নির্বাচনের পুনরাবৃত্তি করেছেন তিনি 15 ফেব্রুয়ারির প্রথমার্ধে, সেজন্য তাকে আমরা সাধুবাদ জানিয়েছি। তিনি আরো বলেন, দেশে একটি দল যারা ভোটের নামে ধর্মকে নিয়ে ব্যবসা করছে, তারাই আজকে নারীদের নির্যাতন করছে। যারা ধর্মের নামে ব্যবসা করে, রাজনীতির ব্যবসা করে এবং বিভিন্ন রকমের জান্নাতের টিকিট বিক্রি করে রাজনীতি করতে চায়, ভোটের বৈতরণী পার হতে চায়, তাদের হাতে আজকে নারীরা নির্যাতিত হচ্ছে। তারা চায় যেন এই দেশের নারীরা অন্তর্মহলে বন্দী থাকে, যেন বাংলাদেশের অর্ধেক জনসমষ্টি অন্ধকারে থাকে এবং নারীর অগ্রগতি প্রগতি না হয়। ইলিয়াস মাতবর, মাই টিভি, ঢাকা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশের মানুষের প্রধান চাহিদা এখন একটি উৎসবমুখর ও সুষ্ঠু নির্বাচন। দুপুরে নগরের হোটেল পেনিনসুলায় এক অনুষ্ঠানে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে আরও বলেন, দেশে গণতান্ত্রিক শৃঙ্খলা ফেরাতে নির্বাচনের বিকল্প নেই। জনগণ ভোটের মাধ্যমে দায়বদ্ধ সংসদ ও সরকার গঠনের অপেক্ষায় আছে বলেও মন্তব্য করেন তিনি। শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায়ের দিন কোনো অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হলে তা আইনশৃঙ্খলা বাহিনী মোকাবিলা করবে জানিয়ে আমির খসরু বলেন, বিচার বিভাগ এখন স্বাধীন এবং আগামী দিনে আরো শক্তিশালী হবে। বাংলাদেশের সবচেয়ে বড় আজকাল জনগণের চাহিদা একটা গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনা। সেটা সম্ভব একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে। আজকে সবাই ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচনের জন্য অপেক্ষা করছে। একটি সংসদ গঠন, একটি সরকার গঠন, ভোটের মাধ্যমে, প্রতিনিধি নির্বাচনের মাধ্যমে একটি সংসদ হবে যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, জবাব দিয়ে থাকবে।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, প্রধান উপদেষ্টার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণ একটি দলের পক্ষে অনুগত থাকার বহিঃপ্রকাশ মাত্র। এর মাধ্যমে নিরপেক্ষতা হারিয়েছে সরকার। সুকৌশলে নির্বাচনকে বিতর্কিত করার পায়তারা চলছে বলেও মন্তব্য করেছেন তিনি। সকালে আন্দোলনরত ৮ দলের যৌথ সংবাদ সম্মেলনে তিনি এসব মন্তব্য করেন। বিস্তারিত শিমুল খানের রিপোর্টে। শুক্রবার সকালে মগবাজার আল ফালাহ মিলনায়তনে ৮ দলের যৌথ এই সংবাদ সম্মেলন। এ সময় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণের প্রতিক্রিয়া ব্যক্ত করে আন্দোলনরত ৮ দলের নেতৃবৃন্দরা। এ সময় দলটির নায়েবে আমির বলেন, ছাত্র সংসদ নির্বাচনে একটি দলের বিপক্ষে যাওয়ায় জাতীয় নির্বাচনের আগে তাদের ভরাডুবির আশঙ্কায় তারা একই দিনে গণভোট ও নির্বাচন চাচ্ছে। সরকারও তাদের অনুগত হয়ে বিশেষ সুবিধা দিচ্ছে। বিগত কতগুলো বিশ্ববিদ্যালয় নির্বাচনে আপনারা দেখেছেন যে ছাত্রদের, যুবকদের বা ছাত্রছাত্রীদের মত একটি দলের বিপক্ষে গেছে। কার পক্ষে গেছে সেটা আমি বলতে চাই না, কিন্তু একটি দলের বিপক্ষে গিয়েছে। সুতরাং সেই দলটি জানে যদি একটি গণভোট হয় আগেই, নির্বাচনের আগে, তাহলে এই গণভোটও 80% লোক তাদের চিন্তা এবং চেতনার বিপরীতে যাবে, যা নির্বাচনের আগে একটি দলের বিরুদ্ধে রেফারেন্ডাম হিসেবে বিবেচিত হইতে পারে। জামায়াতের নায়েবে আমির প্রধান উপদেষ্টাকে তার বক্তব্য প্রত্যাহার করে নির্বাচন এবং গণভোট আলাদা দিনে করার আহ্বান জানান। 16 নভেম্বর ৮ দলের বৈঠকে পরবর্তী করণীয় কি হবে তা ঠিক করা হবে বলেও জানান সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। 16 তারিখে আমাদের 8 দলের শীর্ষ নেতৃবৃন্দের বৈঠক আছে পূর্ব নির্ধারিত। সেই বৈঠক থেকেই সার্বিক করণীয় আমাদের কি হবে সে ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে। এ সময় তিনি আরও বলেন, 54 বছরে বাংলাদেশে বারবার সরকার পরিবর্তন হলেও শোষণের পরিবর্তন হয়নি। সরকারকে ভুল পথে নিয়ে যাচ্ছে 3 উপদেষ্টা, তাদের পদত্যাগ দাবি করেন তিনি। আজকের প্রধান উপদেষ্টাকে নানাভাবে বিভ্রান্ত করছে 3 জন উপদেষ্টা। শিমুল খান, মাই টিভি, ঢাকা। একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট ঘোষণায় জাতি হতাশ হয়েছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। দুপুরে চাঁদপুর সরকারি কলেজ মাঠে আয়োজিত দলটির নির্বাচনী প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। তিনি আরও বলেন, প্রধান উপদেষ্টার ভাষণটি পর্যালোচনা করে দেখে পরবর্তী কর্মসূচি দেওয়া হবে। তিনি বলেন, বর্তমান সংবিধান অনুযায়ী জাতীয় নির্বাচন হওয়ার কথা 2029 সালে, কিন্তু সেখানে মাঝখানে 2026 সালের নির্বাচন কিসের? এই জুলাই সনদের আইনের ভিত্তিতে তৈরির মাধ্যমে হবে, কিন্তু সেটাকে গুরুত্ব দেওয়া হয়নি। ওই নির্বাচনের ব্যাপারেই তাদের তৎপরতা এবং তাদের আগ্রহটা, এবং এটা নিয়েই তাদের ব্যাপারটা আমরা গুরুত্ব দেখেছি, কিন্তু মৌলিক সংস্কার এবং দৃশ্যমান বিচারের ব্যাপারটা অত গুরুত্ব আমরা দেখি নাই। জুলাই সনদের ভিত্তিতে আগে তৈরি হবে, এরপর জাতীয় নির্বাচন হবে। যেহেতু সরকার এখানে যেদিন নির্বাচন সেদিন গণভোটের কথা বলেছে, এটা জাতি হতাশ হয়েছে, এ হলো বাস্তব কথা। কারণ একই দিনে জাতীয় নির্বাচন আর একই দিনে গণভোট, এটা কিন্তু বাস্তবে মানুষকে হতাশা করেছে। অন্তর্বর্তী সরকার জনগণের ইচ্ছাকে প্রাধান্য না দিয়ে রাজনৈতিক দলগুলোকে খুশি করার পথে হাঁটছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। রাজধানীর বাংলা মোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন। তবে সরকার নিরপেক্ষতা হারায়নি বলেও মনে করেন তিনি। বিএনপি ও জামায়াতের উদ্দেশ্যে তিনি বলেন, সংস্কার প্রক্রিয়াকে ভোট ব্যাংক তৈরির হাতিয়ার বানাবেন না। যদি সংস্কার প্রক্রিয়াতে আপনারা ভোট ব্যাংকে কয়েকটা ভোট ব্যাংক বাড়ানোর টুলস হিসাবে ব্যবহার করুন, তাহলে যেইভাবে আজকে এক দল আরেক দলকে আপনারা মারতেছেন, বাংলাদেশে এভাবে আপনাদের মারামারি জন্য এনসিপি 2 দলের যে মারামারি রয়েছে, সংস্কারকে পাশ কাটিয়ে নিজেদের দলীয় যে দ্বন্দ্বযুদ্ধ অবতীর্ণ হয়েছে, আমরা এইসব দ্বন্দ্বযুদ্ধে নাই। আমরা জনগণের যে ভয়েস, জনগণের যে কাঠামো প্রয়োজন, সেই কাঠামোটা সরকার এবং রাজনৈতিক দল থেকে আদায় করে জনগণকে বুঝিয়ে দেওয়ার জন্য আমাদের সংগ্রাম অব্যাহত রাখব। বেশি দিন ক্ষমতায় থাকতেই এক একটা বাহানা করছে অন্তর্বর্তী সরকার, এমন মন্তব্য করেছেন সিপিবি নেতারা। সময় মতো নির্বাচন না হলে আন্দোলন করে আদায়ের হুঁশিয়ারি জানিয়েছেন তারা। সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ থেকে এসব কথা জানান বাংলাদেশ কমিউনিস্ট পার্টির নেতারা। এস এম আরিফের রিপোর্টে বিস্তারিত। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ কমিউনিস্ট পার্টির এই জাতীয় সমাবেশ। সাম্রাজ্যবাদী দেশ ও কোম্পানির কাছে ইজারা দেওয়ার প্রক্রিয়া চলছে।
জুলাই সনদ নিয়ে অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে বক্তারা জানান গণভোট অপ্রয়োজনীয়। নির্বাচিত পার্লামেন্ট যখন সংবিধান সংস্কার করবে আমরা একমত হলে প্রয়োজনে গণভোট করব, এখন অপ্রয়োজনীয় কথা বলে সময় ক্ষেপণ করবেন না। ঐক্য হচ্ছে শোষণের, ঐক্য হচ্ছে দেশের সম্পদ বিদেশে পাচার করা। দেশে অস্থিরতা বিরাজ করছে উল্লেখ করে তারা জানান ফেব্রুয়ারিতেই হতে হবে সংসদ নির্বাচন। গণতন্ত্র এবং ভোট এটাকে যদি দেরি করানো যায় তাহলে অনির্বাচিত সরকার এখানে আরো বেশি দিন ক্ষমতায় থাকতে পারবে, তাই এক একটা বাহানা তুলছে। দমবন্ধ অবস্থা থেকে মুক্তি পাওয়ার জন্য মানুষ একটা ব্রিদিং স্পেস চাচ্ছে। সেই ব্রিদিং স্পেস হলো একটি জাতীয় সংসদ, স্বচ্ছ, অবাধ, ইনক্লুসিভ একটা জাতীয় সংসদের নির্বাচন। জোটবদ্ধ হয়ে বাংলাদেশের রাজনীতিতে বিকল্প শক্তি গড়ে তোলার প্রত্যাশা জানান সিপিবি নেতারা। আমরা নির্বাচন চাই, নির্বাচন যদি সময় মতো না হয় আমাদেরকে আন্দোলন করে সেই নির্বাচনকে অর্জন করতে হবে। বৃহত্তর একটি রাজনৈতিক ফ্রন্ট আমাদের গড়ে তুলতেই হবে। SM আরিফ, মাইটিভি, ঢাকা। আলাদাভাবে নির্বাচন এবং গণভোট আয়োজনের পর্যাপ্ত সময় নেই। একই দিন নির্বাচন ও গণভোটের সিদ্ধান্ত ইতিবাচক বলে মন্তব্য করেছেন গণ অধিকারের সভাপতি নুরুল হক নূর। তিনি বলেছেন, ভাষণের পূর্বে নির্বাচন নিয়ে যত সংশয় ছিল সব কেটে গেছে। সকল দলের কথা মাথায় রেখেই তিনি জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে ভাষণ দিয়েছেন প্রধান উপদেষ্টা। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানান গণ অধিকার পরিষদ। শুক্রবার সকালে দলটির কার্যালয়ে গণমাধ্যমে এসব কথা বলেন গণ অধিকারের সভাপতি। প্রধান উপদেষ্টার এই ভাষণে আমার মনে হয় সেই সংশয়টি অনেকাংশে কেটেছে এবং প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানাই যে তিনি সমস্ত রাজনৈতিক পক্ষকে ব্যালেন্স করে কার্যত এবং সকলের মতামতকে প্রাধান্য দিয়েই এই জুলাই সনদ আদেশ জারি করার একটি পদক্ষেপ নিয়েছেন। যারা নির্বাচন সংস্কার বিচারের পথরেখাকে ভুলুণ্ঠিত করতে চায়, নির্বাচন পিছিয়ে দিতে চায়, তারা বাংলাদেশের জাতীয় স্বার্থের বিরুদ্ধে কাজ করছে। রাজধানী শাহবাগে গণসংহতি আন্দোলনের একটি সমাবেশে এসব কথা বলেন দলটির প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি। দলীয় প্রতীক মাথালের প্রচারণা ও দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এই সমাবেশ করে গণসংহতি আন্দোলন। জুনায়েদ সাকি আরও বলেন, এই নির্বাচন ফেব্রুয়ারির মধ্যে হতে হবে। বিস্তারিত আফজাল হোসেনের রিপোর্টে। দলের 1 দশক পূর্তি উপলক্ষে রাজধানীর শাহবাগে সমাবেশ করেছে গণসংহতি আন্দোলন। দলীয় প্রতীক মাথালের প্রচারণা ও দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই সমাবেশ করে দলটি। প্রধান অতিথির বক্তব্যে দলটির প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি বলেন, জনগণকে ঐক্যবদ্ধ করে সব ষড়যন্ত্র রুখে দিতে হবে। বাংলাদেশের মানুষ শেখ হাসিনাকে উৎখাত করে ওই ভারতীয় কর্তৃত্বকে না বলে দিয়েছে। ওই ভারতে বসে যে ষড়যন্ত্রই করুক না কেন, যত আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা করুক না কেন, আমাদের জনগণের ঐক্যবদ্ধ শক্তি, জুলাইয়ের শহীদদের রক্তের ঋণ আমরা যারা বহন করি, তারা এই সমস্ত ষড়যন্ত্র মোকাবেলা করে আগামী দিনে বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করব, নির্বাচন সফল করব, সেই অঙ্গীকার আমরা ঘোষণা করছি। সমাবেশ শেষে একটি মাথাল মিছিল বের করেন দলটির নেতাকর্মীরা। আফজাল হোসেন, মাইটিভি, ঢাকা। রাজধানী ঢাকাসহ আশপাশের জেলায় সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে 12 প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি মোতায়েন করা হয়েছে। শুক্রবার বিজিবির জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঢাকা ও আশপাশের জেলার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় ও নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সদস্যরা কাজ করবেন। দেশে আগামী 26 সালের ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন কেউ বাধাগ্রস্ত করে বন্ধ করতে পারবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আমানুল্লাহ আমান। দুপুরে সাভারের আমিনবাজার এলাকায় আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গণসংযোগকালে তিনি হুঁশিয়ারি দেন। এ সময় তিনি আরও বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় যাবে এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান
প্রধানমন্ত্রী হবেন। গতকাল প্রধান উপদেষ্টা গণভোট ও জাতীয় নির্বাচন একই দিনে হবে বলে ঘোষণা দিয়েছেন এবং নির্বাচন যথাসময়ে হবে বলেও জানান তিনি। এ সময় তিনি ষড়যন্ত্র মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে। সেই নির্বাচনে আল্লাহর রহমতে জনগণের সমর্থন নিয়ে দেশটি বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান বাংলাদেশে ক্ষমতায় আসবেন ইনশাআল্লাহ। এবং আগামী দিনের প্রধানমন্ত্রী হবেন জনাব বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান ইনশাআল্লাহ। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জয়ী হতে পারলে তারেক রহমানের ঘোষিত ৩১ দফার আলোকে বাংলাদেশকে সাজানো হবে বলে মন্তব্য করেছেন ইশরাক হোসেন। বিকেলে রাজধানীর গোপীবাগে ব্রাদার্স ইউনিয়ন ক্লাব মাঠে আয়োজিত নির্বাচনী গণমিছিলে তিনি একথা বলেন। ইশরাক বলেন, নির্বাচিত হলে বিএনপির ৩১ দফা বাস্তবায়ন করা হবে। একই সঙ্গে শেখ হাসিনার বিচারসহ চাঁদাবাজ ও সন্ত্রাসীদের নির্মূল করা হবে। এ সময় ষড়যন্ত্র না করে রাজনৈতিক দলগুলোকে ভোটের মাঠে নামার আহ্বান জানান বিএনপির মনোনীত এই প্রার্থী। জুলাই সনদের মাধ্যমে বিগত বছরে যারা আন্দোলন সংগ্রামের অগ্রভাগে ছিল তাদের যাতে ভবিষ্যতে একটা সুরক্ষা তারা পায়, সেটার জন্য যদি প্রয়োজনীয় কোনো আইন তৈরি করতে হয় সেটাও সেই সংসদে উত্থাপিত করা হবে। আমরা সংস্কারের পাশাপাশি খুনি স্বৈরাচারী হাসিনা তার বিচার শেষ বিচার না হওয়া পর্যন্ত আল্লাহ যাতে আমাদেরকে সেটা দেখেছিল। বাংলাদেশ জামায়াত ইসলামের ঢাকা ১২ আসনে শের-ই-বাংলানগর থানা দক্ষিণের উদ্যোগে ছাত্র যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে জামায়াত ইসলামের স্থানীয় নেতারা বক্তব্য রাখেন। এদিকে ঢাকা ১১ আসনে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজনে রামপুরা পাড্ডা এলাকায় শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন শিমুল খান। বিকেলে ফার্মগেট আনন্দ সিনেমা হলের সামনে ছাত্র যুব সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সাদ্দাম বলেন, আওয়ামী লীগ এবং বিএনপি দুই দলই শোষণের রাজনীতি করেছে। আগে তো এমন হতো যে আওয়ামী লীগের উপরে অসন্তুষ্ট হয়ে অস্থির হয়ে অল্টারনেট কিছু পেত না, তাই বিএনপিকে মানুষ ভোট দিত। কারণ বিএনপির চরিত্র ৫ বছর দেখে নাই। আবার যখন ৫ বছর বিএনপি সেই লুটপাট করছে তার এগেইনস্টে গিয়ে আবার আওয়ামী লীগকে মানুষ ভোট দিত। উপায় অন্ত পেত না, কারণ এখানে বেটার অপশন তাদের কাছে ছিল না। একই দিন জুম্মার নামাজের পর রামপুরা বাড্ডা এলাকায় শ্রমিক সমাবেশের অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঢাকা ১১ আসনের সংসদ সদস্য প্রার্থী আতিকুর রহমান। আমরা আপনাদেরকে পাশে নিয়ে আগামী দিনে ঢাকা ১১কে ইনশাআল্লাহ উন্নয়নের রোড মেডালে করে এই এলাকার সকল শ্রেণী পেশার মানুষের আমরা ভাগ্য উন্নয়নে ভূমিকা রাখবো। এদিকে শুক্রবার সকালে ঢাকা ৯ আসনের জামায়াতে ইসলামের সংসদ সদস্য প্রার্থী কবির আহমেদের সমর্থনে মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। আমরা এই ঢাকা ৯ আসনের সমস্ত এলাকায় যেখানে আমাদের স্কুল কলেজ নেই, আমরা সেখানে স্কুল কলেজ প্রতিষ্ঠা করব। শিমুল খান, মাই টিভি, ঢাকা। দেশের সকল আদালত, বিচারকের বাসস্থান এবং যাতায়াতের পথে অবিলম্বে পর্যাপ্ত নিরাপত্তা বাহিনী নিযুক্ত করার দাবি জানিয়েছে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন BJSA। আগামী ৪৮ ঘন্টার মধ্যে দাবি বাস্তবায়ন না হলে কলম বিরতি পালনের হুঁশিয়ারি দিয়েছেন তারা। শুক্রবার BJSA সভাপতি মোহাম্মদ আমিনুর ইসলাম ও মহাসচিব মোহাম্মদ মাজহারুল ইসলাম স্বাক্ষরিত এক বিবৃতিতে এই হুঁশিয়ারি দেওয়া হয়। বিবৃতিতে বলা হয়েছে, রাজশাহীর ঘটনায় বিচারকদের নিরাপত্তা নিশ্চিতে অবহেলা সঙ্গে সম্পৃক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি গ্রেপ্তার আসামিকে আইন বহির্ভূতভাবে মিডিয়ার সামনে উপস্থাপন করে অপেশাদারিত্ব দেখানোর দায়ে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। যশোরের অতি ফর্সা রঙের কারণে পিতৃপরিচয় হারানো ৩ বছরের শিশু আফিয়া ও তার মায়ের পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামী ১০ দিনের মধ্যে তাদের জন্য ঘর নির্মাণ করে দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। পাশাপাশি আফিয়ার পূর্ণাঙ্গ লেখাপড়ার দায়িত্বও নিয়েছেন। একই সঙ্গে শিশুটিকে বাবার পরিবারে ফেরানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে দলীয় নেতাদের নির্দেশ দিয়েছেন তিনি। সকালে যশোর সদর উপজেলার বাজুয়াডাঙ্গা গ্রামে আফিয়ার নানা বাড়িতে গিয়ে তারেক রহমানের এ বার্তা পৌঁছে দেন বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও যশোর ৩ আসনের প্রার্থী অনিন্দ ইসলাম অমিত। তিনি জানান, গণমাধ্যমে প্রচারিত প্রতিবেদন দেখার পরপরই বিএনপি চেয়ারপারসনের নির্দেশে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
রাজধানীর বাজারে গত কিছুদিন সবজির দাম খানিকটা স্থিতিশীল থাকলেও ফের বেড়েছে বেশ কিছু সবজির দাম। বাজারে সরবরাহের ঘাটতিকে এজন্য দায়ী করছেন ব্যবসায়ীরা। ডিম এবং ব্রয়লার মুরগির দাম খানিকটা কমায় কিছুটা স্বস্তি ভোক্তাদের। পেঁয়াজের বাজার সেই যে লাগাম ছাড়িয়েছে এখনও তা নিয়ন্ত্রণহীন। অন্যান্য পণ্যের দাম মোটামুটি স্থিতিশীল। মোহাম্মদপুর কৃষি মার্কেট ঘুরে বিস্তারিত মিফতাক আলীর রিপোর্টে। আসন্ন শীতকে ঘিরে রাজধানীর কাঁচা বাজারগুলোতে উঠেছে শীতকালীন সব শাকসবজি। শীতকালীন এসব শাকসবজির মাঝে পেঁপে, মিষ্টি কুমড়া সহ বেশ কিছু পণ্যের দাম কমলেও সিম কেজি প্রতি বিক্রি হচ্ছে 120 থেকে 130 টাকা, টমেটো 160 টাকা, লাউ পিস প্রতি 80 থেকে 100 টাকা। মোটামুটি সব সবজির দামই বাড়তি। সবজি এখন শীতের সবজি দাম হিসেবে কমার কথা। 10 দিন আগে আপনার সিম ছিল 40-45 টাকা কেজি সিম আছে, আজকে সিমে 120 টাকা 25 টাকা পাইকারি কিনা। ফলে অস্বস্তিতে নগরবাসী। একটা লাউ 100 টাকার নিচে নাই, একটা লাউ শাকের 4টা ডোগা নিয়ে বাঁধে ওটা 50 টাকা। এখনো বলা যায় যে অত বাজার মূল্য মানুষের ক্রয় ক্ষমতার ভিতরে নেই এখনো। তবে গত সপ্তাহের তুলনায় মুরগি কেজি প্রতি কমেছে 8 থেকে 10 টাকা, আর ডিম ডজন প্রতি 10 টাকা কমে বিক্রি হচ্ছে 130 টাকায়। বিশেষ করে প্রোটিনের ক্ষেত্রে গরিবদের জন্য তো একটাই খাবার আছে ডিম। ডিমটা বর্তমান বাজারে একটু দাম কম। কক মুরগি যেটা সেটা 280-90 এরকম, এটা 300-320 এরকম ছিল। মাছ মাংসের পাশাপাশি চাল, ভোজ্য তেল সহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল থাকলেও এখনও চড়া পেঁয়াজের বাজার, যার নিয়ন্ত্রণ করা না গেলে বিপাকে এই নিম্ন মধ্যবিত্তরা। আমরা যারা মধ্যবিত্ত আছি বা নিম্ন মধ্যবিত্ত, এদের অবস্থা খুবই বাজে। কেউ আছে যাদের অনেক আছে, হিয়াজ লট অফ, সেটা ডিফারেন্ট ইস্যু। প্রচুর দাম, আমাদের মধ্যবিত্ত ফ্যামিলিদের জন্য চলা অনেক কঠিন হয়ে যায়। শীত আসন্ন। শীতকালীন যেসব পণ্য বাজারে এসেছে তার মাঝে দু একটি পণ্যের দাম কম থাকলেও এখনও ক্রয় ক্ষমতার বাহিরেই বলে জানাচ্ছেন ক্রেতারা। তবে বিক্রেতারা জানাচ্ছেন যথাযথ বাজার মনিটরিং করা গেলে তাহলে এই পণ্যের দাম আরও অনেক গুণই কমিয়ে নিয়ে আসা সম্ভব। রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেট থেকে মিফতাক আলী, মাই টিভি, ঢাকা। এবারে খেলার সংবাদ। সিলেট টেস্টে আয়ারল্যান্ডকে ইনিংস ও 47 রানে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে 2 ম্যাচ সিরিজে 1-0 ব্যবধানে এগিয়ে রইল টাইগাররা। দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে তৃতীয় দিনে ব্যাকফুটে ছিল আইরিশরা। হাতে 5 উইকেট আর 86 রান নিয়ে চতুর্থ দিন শুরু করে কিছুটা লড়াই করেছে দলটি। অ্যান্ডি ম্যাকব্রেন, বালবেরিনিদের ব্যাটে ইনিংস ব্যবধান এড়ানোর চেষ্টা করে সফরকারীরা। তবে তাইজুল মুরাদের বোলিং তোপে শেষ পর্যন্ত 254 রান সংগ্রহ করে আয়ারল্যান্ড। তাতে ইনিংস ও 47 রানে জয় পায় বাংলাদেশ। এ নিয়ে চতুর্থবারের মতো ইনিংস ব্যবধানে জিতল টাইগাররা। তাইজুল 3টি আর হাসান মুরাদ নেন 4 উইকেট।